Terrorism will spill over if you don't speak up. পাকিস্তানের নোবেলজয়ী মালালার এই উক্তি আজকের প্রেক্ষিতে যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ। আরও স্পষ্ট করে বলতে সীমান্তের এপারের কর্তারা কিশোরী মালালার বক্তব্যের সারমর্মটা ধরতে পেরেছেন তো। রবিবার উড়িতে ফের অতর্কিত পাকিস্তানি হামলায় 18 জন জওয়ানের মৃত্যু হলো। এবার কি করবে ভারত? প্রাক্তন সেনাপ্রধান এই স্টুডিওতেই আছেন। জেনারেল শঙ্কর রায়চৌধুরী যেমন বলছেন, পাকিস্তানে ফিদায় কৌশলের ফিদায় দিয়েই পাল্টা জবাব দেওয়ার কথা। দেশ জুড়ে প্রশ্ন উঠেছে, কেন ভারতও কাঁটাতার টপকে পাকিস্তানে ঢুকে পাল্টা আঘাত হানবে না? আবার পুরোদস্তুর যুদ্ধে দামামা বাজিয়ে দেওয়ার দাবিও উঠেছে। পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার ভারতীয় পন্থা কি হবে তা নিয়ে কালক্ষেপের কূটনীতিতে যাবে মোদির ভারত, নাকি সরাসরি জবাব দেওয়ার রাস্তায় হাঁটবে দেশ? এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন এটাই। সীমান্ত পেরিয়ে সেনাবাহিনীর সদর দপ্তরে ঢুকে হামলা চালালো জঙ্গিরা। মুহূর্তের মধ্যে শেষ 18 জন সেনার প্রাণ। কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হয়ে মৃত্যু। 3 মিনিটের মধ্যে 17টি গ্রেনেড বিস্ফোরণে তছনছ সেনা তাঁবু। যারা এভাবে রক্ত ঝরালো, কিভাবে তাদের জবাব দেবে মোদী সরকার? সেই চিরাচরিত কূটনৈতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা করবে, নাকি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার মতো কড়া পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবে মোদী সরকার? समय आ गया है कि पाकिस्तान को मुंह तोड़ जवाब दिया जाए, सिर्फ लफ्जों में नहीं। নাকি পুরো দমে যুদ্ধ করে পাকিস্তানকে उचित शिक्षा देवे? एक बोल्ड स्टेप लेना चाहिए। यहाँ हमारे केंद्र सरकार को एक बोल्ड स्टेप लेना चाहिए कि रोज रोज के हमले ये हिंदुस्तानी होकर हम बर्दाश्त नहीं करेंगे। সম্পূর্ণ অন্য একটি পথ বাতলেছেন প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী। আমাদের নিজেদের ফিদাইন তৈরি করতে হবে। যারা গিয়ে পাকিস্তানে ঢুকে বলবে ঠিক আছে আমরা ঢুকে যাব, জটাকে মারতে পারি মারবো, তারপরে আমরা মরে যাই। পাকিস্তানে আত্মঘাতী বাহিনীর পাল্টা আত্মঘাতী বাহিনী তৈরির পথে কি হাঁটবে নয়াদিল্লি? টুইন টাওয়ার ধ্বংস করে আমেরিকার সম্মানে আঘাত হানায় তাকে খুঁজে বের করে পাকিস্তানের ভেতরে ঢুকে শেষ করেছিল আমেরিকা। নয়াদিল্লি পারবে তার জওয়ানদের যারা দিনের পর দিন মেরে চলেছে তাদের এইভাবে শিক্ষা দিতে? আমেরিকার পথে হাঁটতে পারবে ভারত? 1972-এর মিউনিক অলিম্পিকে 11 জন ইসরায়েলি অলিম্পিয়ানকে হত্যা করেছিল প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী ব্ল্যাক সেপ্টেম্বর। ইসরায়েলি সরকারের নির্দেশে 2 বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে হানা দিয়ে গোপন অপারেশনে বেছে বেছে পুরো জঙ্গি গোষ্ঠীকে নিকেশ করেছিল ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। ভারত পারবে কোনোদিন পাকিস্তানে ঢুকে জঙ্গি গোষ্ঠী জৈশে মোহাম্মদের প্রধান মাসুদ আজহার, লস্কর প্রধান হাফিজ সঈদ কিংবা ডন দাউদ ইব্রাহিমকে মারতে? ইসরায়েলের পথে হাঁটতে পারবে ভারত, নাকি শুধুমাত্র বলিউডি ছবির মধ্য দিয়ে কখনো পরোক্ষে হাফিজ সঈদ ইন্ডিয়া চাহতি হ্যায় ইনসাফ, কখনো আজহার মাসুদ? अब इनका क्या करें? छोड़ देते हैं। কিংবা কখনো দাউদ ইব্রাহিমকে মারার স্বাদ পূরণ করবে ভারত? গত 2 দশকে কোনো একটি জঙ্গি হামলায় একসঙ্গে এতজন সেনার মৃত্যু হয়নি। এই পরিসংখ্যান নিঃসন্দেহে ভারত সরকারের কাছে অস্বস্তির। এই প্রেক্ষাপটে সোমবার প্রতিরক্ষা, স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে আরও কোণঠাসা করার চেষ্টা করা হবে। প্রাথমিক সাফল্য এসেছে। রাশিয়া পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে যৌথ সেনা মহড়া স্থগিত করে দিয়েছে। এর পাশাপাশি সীমান্তে বেছে বেছে কিছু নির্দিষ্ট জায়গায় শেলিং করে জঙ্গি ঘাঁটি নষ্ট করার পথেও হাঁটতে পারে ভারত। ज्यादा बयानबाजी करके उसको बिल्कुल अलग तरह का मुद्दा नहीं बनाना है। जो करना है सोच समझ के फोकस के साथ करना चाहिए। পাশাপাশি উড়ি হামলার নেপথ্যে যে তাদের হাত রয়েছে তা বোঝাতে নানা প্রমাণও ইসলামাবাদের হাতে তুলে দেবে নয়াদিল্লি। কিন্তু 26/11 মুম্বাই হামলা হোক কিংবা পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা, বারবার প্রমাণ তুলে দিয়েও তো কোনো ব্যবস্থা নেয়নি পাকিস্তান। এবার কি নেবে? সেক্ষেত্রে কোন পথে হাঁটবে মোদী সরকার? এবিপি আনন্দ। এই অনুষ্ঠান যখন আমরা শুরু করতে চলেছি তখন আপনারা জানেন এই 18 জন নিহত জওয়ানের মধ্যে 2 জন এই বাংলার, একজন হাওড়ার, একজন দক্ষিণ 24 পরগনার। সেই নিহত 2 জওয়ানের পার্থিব শরীর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দমদম বিমানবন্দরে। তাদের পার্থিব শরীর কফিন বন্ধ অবস্থায় নামছে। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছে। দীপক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভ ছবি, দমদম বিমানবন্দরে 2 বীর জওয়ানের, শহীদ হওয়া 2 জওয়ানের পার্থিব দেহ নামছে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে ওখানে দীপক? এখানে শোকের আবহ, তার কারণ বিশ্বজিৎ ঘরাই এবং গঙ্গাধর দলুই দুজনেই বিহার রেজিমেন্টের 6 নম্বর ব্যাটালিয়নের তারা 2 সদস্য ছিলেন।
দুই তরুণের মৃত্যুতে এখানে শোকের আবহ। বিহার রেজিমেন্টের 7 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা এখানে এসছেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাদের এখানে শ্রদ্ধা জানানো হবে। এখান থেকে তাদের নিয়ে যাওয়া হবে কমান্ড হসপিটালে, তারপর আগামীকাল ভোরে বেরিয়ে যাবে শহীদ বিশ্বজিতের দেহ যাবে গঙ্গাসাগরে, যেখানে তার বাড়ি। আর গঙ্গাধর দলুই, শহীদ গঙ্গাধর দলুইয়ের দেহ নিয়ে যাওয়া হবে যমুনা বালিয়া গ্রাম, জগৎবল্লভপুর। এইমাত্র আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7 নম্বর ব্যাটালিয়ন, বিহার রেজিমেন্টের 7 নম্বর ব্যাটালিয়ন, তারা এখানে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং চিফ অফ স্টাফ বেঙ্গল এরিয়া সুনীল যাদব, তার নেতৃত্বে এখানে জওয়ানরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মান জ্ঞাপন করছেন। যেটা আমরা জানি যে বিশেষ করে এই কারণেই এখানে শোকের আবহ, যে প্রাক্তন সেনা অফিসাররাও ছুটে এসছেন। তারা বলছেন, যেমন আমাদের সঙ্গে কথা হচ্ছিল কর্নেল আর কে ভট্টাচার্য, তিনি বলছেন যে এই দুই যুবক তাদের সঙ্গে পরিচয় ছিল এবং বিশেষ করে তারা বারবার করে বলছেন গঙ্গাধর ছোটবেলা থেকেই এনসিসি ক্যাডেট ছিল এবং সকলের নয়নের মণি ছিল। ছেলেটা বারবার করে যখন আসতো তাদের সঙ্গে কথা বলতো এবং সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য আগ্রহ তার মধ্যে ছিল। বিশ্বজিৎ গড়াই তিনি বলছেন যে গঙ্গাসাগর মেলা হোক, পুজো হোক, এনসিসি ক্যাডেট হিসেবে বারবার তাকে কাছে পেয়েছেন এবং বারবার সকলকে চমকে দিয়েছেন। তার কর্তব্যনিষ্ঠা, সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে তাদের মধ্যে আগাগোড়াই ছিল। বিশ্বজিৎ এবং গঙ্গাধর দুজনেই কিন্তু কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে তারা যখন সেনাবাহিনীতে সুযোগ পান, পার্সোনাল পাঠ চুকিয়ে দিয়ে তারা চলে যান বিহার রেজিমেন্টে যোগ দেন। তারা 14 সালে বিহার রেজিমেন্টে যোগ দেন। তারপরে রোববার সকালে মর্মান্তিক ঘটনার খবর এসে পৌঁছয় বিহার রেজিমেন্টে। ধন্যবাদ দীপক। আমাদের দুর্ভাগ্য, আবার বলছি জেনারেল রায়চৌধুরী, যে আমরা এই অনুষ্ঠান যখন শুরু করছি তখন এই দুজন বীর জওয়ানের পার্থিব শরীর দমদম বিমানবন্দরে আসছে। আপনি যখন বলেছিলেন যে ফিদায়ে সেনা তৈরি করা উচিত ভারতের, অনেকে চমকে উঠেছিল, প্রচুর রিয়াকশন হয়েছিল। আজকে অনেকেই পাল্টা আক্রমণের দাবি করছেন, কভার্ড অপারেশনের দাবি করছেন। এই মুহূর্তে আমরা যে আক্রমণ নিয়ে আলোচনা করছি, আমি দেখছিলাম যে গত 14 বছরে কোনো জঙ্গি হামলায় একসঙ্গে এতজন সেনা জওয়ানের মৃত্যু হয়নি 2002-এর ওই ঘটনার পর। কি বলবেন ফিদায়ে বাহিনী তৈরি করার কথা আরেকবার আপনি বলবেন? দেখুন, যারা আমাদের ওপর আক্রমণ করেছিল উড়িতে, তারা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর ছিল না। সুতরাং পাকিস্তান অনায়াসে বলতে পারে তো এরা তো আমাদের লোক নয়, ঠিক, এরা ফিদাইন, এরা আমরা সামলাতে পারছি। বলছেও গতকাল থেকে শুরু হয়ে গেছে, রাইট। সুতরাং আমি এক্ষুনি একটা বাংলার কথা শিখলাম রাদার, অরাষ্ট্রীয়, নন স্টেট অ্যাক্টরের বাংলাটা অনেকে জিজ্ঞেস করে, অরাষ্ট্রীয়। আমাদের এখন একদম নেহাতি দায়ী হয়ে পড়েছে যে আমরা অরাষ্ট্রীয় সংস্থা, অরাষ্ট্রীয় কারক তৈরি করি। আচ্ছা, অরাষ্ট্রীয় তৈরি, এই যে কারক, এই যে নন স্টেট অ্যাক্টর ইন্ডিয়ান তৈরি করার জন্য প্রশিক্ষণের কোনো সমস্যা নেই, প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, খুব ভালো দেওয়া যেতে পারে। সমস্যাটা হচ্ছে ফিলসফির সমস্যা। আপনি এদের মতবাদ কি দেবেন, আপনি মতবাদ কি দেবেন, যার সেই মতবাদ নিয়ে ওরা ওপারে গিয়ে বলবে ঠিক আছে আমি মেরে মরবো, আমি 15-20 আমি মানুষের যত মারতে পারি মারবো, তারপর আমি মরে যাব, যেটা মানে এই তোমার ফিদাইনরা করে। সেই যে মতবাদ, দ্যাট ডক্ট্রিন, সেই যে মোটিভেশনাল, সেইটা কি করবে? আফটার অল এও তো একটা, আমরা তো একটা বারবার যেটা আমরা বলি যে আমরা টেরোরিজমকে প্রশ্রয় দিই না, আমরা টেরোরিজমের উপরে আমরা এটা নিয়ে আমরা স্টেট পলিসি বানাতে চাই না। ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু যখন টেরোরিজম তোমার ঘাড় চেপে ধরেছে এবং এই বারবার হচ্ছে, তখন তোমাকে একটা করতে। আচ্ছা জেনারেল চৌধুরী, এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা, এই করে পাকিস্তান রাষ্ট্রকে কি শিক্ষা দেওয়া যাবে? আমি এই জন্যই আপনাকে বলছি, ধরুন ইউনাইটেড নেশনে যখন সেশন চলছে তখন 25 বার সিজফায়ার ভায়োলেশন হচ্ছে, তার আগে পরে 55 বার হচ্ছে। আমি বলছি যে সৌজন্য তো একপাক্ষিক হতে পারে না। মানে আমি বলছি রাষ্ট্রকে, পাকিস্তানকে আপনি সবকটা শেখাবেন কি করে? কিছু মানুষের মৃত্যু হবে, তাতে কি হবে? রক্তের বদলে রক্ত চাই, দ্যাটস অল। ঠিক আছে, পাকিস্তানের সঙ্গে
কোনোদিন সৌজন্য দেখিয়ে কোনো লাভ হয়নি, সৌজন্য না দেখিয়েও কোনো লাভ হয়নি। আমরা গেছি ইউনাইটেড নেশনসে, ওখানে আমরা লম্বা লম্বা বক্তৃতা দিয়েছি, ওরা তার পাল্টা বক্তৃতা দিয়েছে যে কি ভারত আসলে এটা করছে, এবং ইউনাইটেড নেশনসে আমরা যেটা করব। কিন্তু এখন আমাদের একটা সংস্থা তৈরি করা দরকার, যেটাকে মানে নন স্টেট ভারতের পক্ষে, যেটা এই রক্তের বদলে খানিকটা রক্ত অন্তত না, এই যে আমাদের ওপর যে বারবার যে পীড়া হচ্ছে, এই পীড়া পাকিস্তানের একটু হোক। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা এক্ষুনি তুমি কথা বললে, বালুচিস্তানকে কিন্তু আমরা এখন সিরিয়াসলি কিছু একটা করতে হবে। আমরা অনেকবার এই যে ডলকু নিসাকে ডেকেছিলাম, তারপরে কার চাপে পড়ে বলে না 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 ওকে পাসপোর্ট দিও না, এই সমস্ত আমাদের আর মানায় না। আমরা গ্লোবাল অ্যাপ্রুভালের অপেক্ষা করি জেনারেল রায়চৌধুরী। বালুচিস্তানের ইস্যুতে তো পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে আমেরিকা, তারা বলছে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারবো না। না, রাইট। আমরা কিসের গ্লোবাল অ্যাপ্রুভাল? আমরা কিছু করি, আমরা তো অপেক্ষা করছি। আমরা সেটা এখন উই হ্যাভ টু চেঞ্জ। মানে আমি যে ইসরায়েল যেটা কোনোদিন করতো না, ভারত করছে। ইসরায়েল, আমরা ইসরায়েলি না, আমরা ভারতীয়। কিন্তু এখন সময় এসেছে খানিকটা রক্তের বদলে রক্ত নেওয়া দরকার, খানিকটা পীড়া, আমাদের পীড়া ওদিকে পীড়া হোক, কয়েকটা এরকম করা দরকার যেটা সেনাবাহিনী করতে পারবে না, করা উচিত না, করা দরকারও নেই। বাট এখন আমাদের এই যেটা আমি এক্ষুনি শিখলাম কথাটা, অরাষ্ট্রীয় কারক, নন স্টেট অ্যাক্টর, সময় এসেছে আমাদের তৈরি করার। তার মতবাদ কি হবে, আমাদের বুদ্ধিজীবীরা আছে, তারা তো নানা বিষয়ে মতবাদটা তৈরি। আমরা জেনারেল রায়চৌধুরীর মত শুনলাম। আমি দ্রুত আপনাদের দেখাবো, বারবার বলছিলাম গ্লোবাল অ্যাপ্রুভালের অপেক্ষা আমরা করি। ইসরায়েলের কথা হলো, ইসরায়েলের পিছনে কিন্তু আমেরিকার সমর্থন ছিল, আগেও ছিল, এখনও আছে। বালুচিস্তান ইস্যুতেও একেবারে পরিষ্কার আমেরিকা জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানকে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থার রাস্তায় হাঁটতে রাজি নয়। মোদী সরকার এই ইস্যুতে, জঙ্গি ইস্যুতে এত রক্ত ঝরার পরে, 18 জন জওয়ানের মৃত্যুর পরও কিন্তু অন্য রাষ্ট্রকে, ক্ষমতাশালী রাষ্ট্রদের पाशे पावे। देखो, हमारे शहीदों के खून इस मिट्टी में मिला है और सवाल ये उठ रहा है अब कि उड़ी का ये जवाब पाकिस्तान को किस तरह से दिया जाएगा। অনেকেই বলছেন আর নয়, এবার পাকিস্তানের ভেতরে ঢুকে মারা উচিত, কিন্তু ভারত কি তা পারবে? বিশেষজ্ঞদের একাংশের মতে এই পথে প্রধান বাধা হলো ভারত এখনো সুপার পাওয়ার নয়। বারাক ওবামারা পাকিস্তানে ঢুকে ওসামা বিন লাদেনকে মারতে পেরেছিলেন, কারণ সামরিক ও অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী আমেরিকার ওপর চোখ রাঙানোর কিছু বলার অধিকার কারণ নেই। কিন্তু ভারত এখনো কোনো নিরিখেই আমেরিকা নয়। গোটা বিশ্ব তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তা সামলানো কঠিন হবে। আমরা 25 বছর ধরে বলে যাচ্ছি আমরা পোটেনশিয়াল পাওয়ার, ওই পোটেনশিয়ালটা পোটেনশিয়ালই রয়ে গেছে, এখনো পাওয়ারের দিকে আমি দেখছি না যে কি করে মুভ করবো আমরা। পাকিস্তানের অস্থির পরিস্থিতিও ভারতের কড়া অবস্থান নেওয়ার পক্ষে অন্যতম বাধা, কারণ পাকিস্তান একটা ব্যর্থ দেশ, সন্ত্রাসবাদীরাই তার মূল চালিকা শক্তি। এই পরিস্থিতিতে তাদের পরমাণু অস্ত্রের রিমোট কন্ট্রোল নওয়াজ শরীফ না হাফিজ সঈদদের হাতে আছে তা কেউ জানে না। তাই পূর্ণ যুদ্ধ হলে দায়িত্বজ্ঞানহীন পাকিস্তান পরমাণু বোমা নিয়ে কি করবে তা বলা কঠিন। পাকিস্তানের ভেতরে ঢুকে মারতে হলে আমেরিকা, রাশিয়া ও চীনের মতো শক্তিশালী দেশকে ভারতের পাশে পেতে হবে। কিন্তু আমেরিকা মুখে পাশে থাকার কথা বললেও কোনোদিনই পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে চায় না। মোদির তোলা বালুচিস্তান ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে ওয়াশিংটন, সাফ জানিয়েছে তারা পাকিস্তানের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে না। এই আমেরিকাই 1971-এর যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে শায়েস্তা করতে বঙ্গোপসাগরে তাদের 7ম নৌবহর পাঠিয়েছিল। রাশিয়ার জন্য তা ব্যর্থ হয়েছিল, কিন্তু এখন রাশিয়ার সঙ্গেও নয়াদিল্লির কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। আর চীন তো বরাবরই পাকিস্তানের বন্ধু, ভারতের শত্রু। এদিনও তারা কার্যত হুঁশিয়ারি সুরেই বলেছে ভারতের বুঝে সুঝে পদক্ষেপ করা উচিত। পাকিস্তানকে শায়েস্তা করতে হলে কূটনৈতিক স্তরে সফল হতে হবে মোদী সরকারকে। 1971-এ পাকিস্তানকে আক্রমণের আগে বিশ্ব ঘুরে সবাইকে ভারতের অবস্থান বুঝিয়েছিলেন ইন্দিরা গান্ধী, কিন্তু মোদির কূটনীতি এখনো সেই সাফল্যের মুখ দেখেনি বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। মিলিয়ন্স অফ রেফিউজিজ আমাদের দেশে ছিল তখন, এইটা নিয়ে ইন্টারন্যাশনাল ওপিনিয়ন মোবিলাইজ করলো এগেনস্ট পাকিস্তান, তারপর স্ট্রেট ঢুকিয়ে দিল ফোর্স। যতই অপোজিশন আমেরিকা ইত্যাদি করে থাকুক, ইন্দিরা গান্ধী ডিড নট কেয়ার, সোজা ঢুকে অপারেশন করে দিল, ব্যাস পাকিস্তান দুটুকরো।
এরই মধ্যে সোমবার রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে পাকিস্তানের হাফিজ শহীদ সৈয়দ সালাউদ্দিনের খোলামেলা ঘুরে বেড়ানোর প্রসঙ্গটি তুলেছে ভারত। উরির জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রীও। 20 लोगों को जवान को मौत हुआ है, उसमें सारा देश में जैसा है, हमारा बंगाल का भी 2 है, देश का 100 भी सब देश का हिस्सा है, उसको पहले ओवरकम करने दो, उसके बाद हमारा जो चर्चा है वो तो टाइम रहेगा, हम करेंगे। এই প্রেক্ষাপটে প্রশ্ন, ভারত কি পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা চালানোর মতো পদক্ষেপ নিতে পারবে? এবিপি আনন্দ। ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে যাব। প্রবীরবাবু, কোথাও কি কূটনৈতিক ব্যর্থতা ডিফেন্স স্ট্র্যাটেজি, একটা সফল ডিফেন্স স্ট্র্যাটেজি তৈরির ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে, এবং ডিফেন্স স্ট্র্যাটেজি তৈরিতে কিছু রাজনীতিবিদ তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে, কোথাও কি সামরিক বাহিনীর মতটা সবসময় অবহেলিত হচ্ছে? না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে 2001 থেকে যখন পার্লামেন্ট অ্যাটাক হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত আমাদের এমএ আর পলিটিশিয়ানস একটা কোহেরেন্ট পলিসি তৈরি করতে পারেনি, আর পাকিস্তান সব জায়গায় গন্ডগোল করেছে আর ওখান থেকে বেরিয়ে গেছে, আমাদের ওপরে ঝামেলাটা ছেড়ে গেছে। এক থেকে যখন পার্লামেন্ট অ্যাটাক হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত আমাদের এমএ আর পলিটিশিয়ানস একটা কোহেরেন্ট পলিসি তৈরি করতে পারেনি, আর পাকিস্তান সব জায়গায় গন্ডগোল করেছে আর ওখান থেকে বেরিয়ে গেছে, আমাদের ওপরে ঝামেলাটা ছেড়ে গেছে। আমি 4-5 মাস আগে আমি একটা টিভি চ্যানেলে বলেছিলাম যে দ্যাট উই নিড টু create capacity to influence events in Pakistan। তখন একটা খুব ভায়োলেন্ট রিয়াকশন পেয়ে গেছিলাম, কিন্তু আস্তে আস্তে আমি দেখছি আমাদের দেশের লোকেদের মত পাল্টাচ্ছে। যেমন জেনারেল শঙ্করাচার্য বললেন, কালকে প্রধানমন্ত্রীর যে প্রতিক্রিয়া টুইটারে ভারতবাসী পেয়েছে সেটা কঠোরতম প্রতিক্রিয়া, কিন্তু এই প্রতিক্রিয়া কার্যক্ষেত্রে তার কোনো ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাবো না। এটা সময় লাগে টু জেনারেট, টু বিল্ড ক্যাপাসিটিজ, ইউ রিকোয়ার টাইম। 2001-এ কার্গিল যুদ্ধের সময় একটা টিভি চ্যানেল পারভেজ মুশারফ আর ওর ফ্রন্টলাইন কোর কমান্ডারের সাথে কথা বলা, ওটা পুরো টিভিতে দেখানো হয়েছিল। উই লস্ট ভেরি গুড কোয়ালিটি ক্রস বর্ডার ক্যাপাসিটি, এটা আমাদের কম্প্রোমাইজ হয়ে গেছিল। আমার যারা বন্ধুরা আছে ইন দি স্পেশালাইজড অর্গানাইজেশনে বলছে আমাদের বিরাট বড় ক্ষতি হয়েছে, এটা আমাদের কোয়ার্টলি করতে হবে। আপনাকে আমি জানিয়ে রাখি, পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান এবং রাশিয়ার একটা সামরিক মহড়া হওয়ার কথা ছিল। এই অনুষ্ঠান চলতে চলতে আমি খবর পাচ্ছি রাশিয়া সেই পরিকল্পনা থেকে পিছু হটেছে। হ্যাঁ, আপনি কি বলছেন? পাকিস্তানে ইভেন্টস কি করে ইনফ্লুয়েন্স করবে? জেনারেল শঙ্করাচার্য বললেন ফিদাইন। আমার একটু অন্য ধরনের চিন্তা। পাকিস্তানে অনেক এমন অ্যাসেটস আছে যাদের আমরা ব্যবহার করতে পারি। পাক তেহরিকে তালিবান, ওদের যে মিলিটেন্ট অফশুটস আছে, দে আর অ্যাট ওয়ার উইথ পাকিস্তান আর্মি, দে ক্যান বি বট। আমরা হচ্ছি $2 ট্রিলিয়ন ইকোনমি, $100-200 বিলিয়ন আমরা ইজিলি খরচা করতে পারি, ওদের কিনতে পারি। আমরা কেন হাত নোংরা করবো? একটা পলিটিশিয়ান কথা বলেছিল, ছুঁচো মারে হাত নোংরা করবো না। কেন করবো? উই হ্যাভ অ্যাসেটস ইন পাকিস্তান, এলিমেন্টস অফ ISIS স্ট্যান্ড অ্যালোন মোডে অপারেট করছে, পাকিস্তান আর্মির সাথে ওর অলরেডি খটাখটি লেগে গেছে। Let us exploit them. আর পাকিস্তান is slowly crumbling. Yeah. Pakistan is slowly crumbling. Or recently, মাসখানেক আগে, they had a border configuration ইরানের সাথে। আফগানিস্তান এখন পাকিস্তানকে চোখ দেখাচ্ছে যে আমাদের যদি তোমরা ডাইরেক্ট প্যাসেজ টু ইন্ডিয়া না দাও, আমরা তো সেন্ট্রাল এশিয়া একটা বন্ধ করে দেবো। একদম, দে আর আন্ডার প্রেশার। রাইট। আমি গদাধর বাবুর কাছে যাবো। গদাধর বাবু, একদম কোদালকে কোদাল বলা যাক, মানে আমি বলছি কোথাও কি একটা জেনারেল অ্যালার্ট ছিল, তার সত্ত্বেও আমরা যথেষ্ট সতর্ক ছিলাম না? কোথাও কি, আপনি XIB বলেই বলছি, ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল? আমি বলছি 1 নম্বর লাইন অফ কন্ট্রোল থেকে 9 কিলোমিটারের মধ্যে এই সদর দপ্তর উড়ি, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইখানে 2014-তে আরেকবার অ্যাটেম্প্ট হয়েছিল, তারপরে আমরা কতটা সতর্ক ছিলাম? একটা ব্যাচ যাচ্ছে, আরেকটা ব্যাচ আসবে। আপনার মনে থাকবে যে একেবারে আমেরিকান সেন্টারে হামলার সময়
ওটাই হয়েছিল। এই অসতর্কতা কেন? দুই হচ্ছে যে এই কড়া অ্যাডমিনিস্ট্রেটিভ বেষ্টনীর মধ্যে থাকা এলওসির দিক থেকে কিন্তু ওরা অ্যাটাকটা করেনি, অ্যাটাকটা করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের দিক থেকে। কাল বারবার আমরা অ্যানিমেশনে দেখিয়েছি, এই সমস্ত খবরাখবর তো তাদের কাছে ছিল। খবর দেখুন, ইন্টেলিজেন্স ব্যুরো সেপ্টেম্বর 15 ক্যাটাগরিক্যাল ইনফরমেশন দিয়েছিল, কোট আনকোট ক্যাটাগরিক্যাল ইনফরমেশন, পিন পয়েন্টেড ইনফরমেশন যে এখানে অ্যাটাক হবে। ইন্টেলিজেন্স তো নিজেই থ্রট করবে না জিনিসটাকে, জিনিসটা করবে আদার ফোর্সেস, এবং তা সত্ত্বেও, এবং আপনি একটা দেখবেন দুটো জায়গায় যদি আপনি কম্পেয়ার করেন, আপনি যদি কম্পেয়ার করেন পাঠানকোট ইনসিডেন্ট এবং কম্পেয়ার করেন উড়ির ইনসিডেন্ট, দুটোই কিন্তু পেরিমিটার ভায়োলেন্স, দুটোই পেরিমিটার ভায়োলেন্স। ওখানেও পেরিমিটার ভায়োলেন্স করে এসেছিল ওরা 2 জানুয়ারি, এখানে কিন্তু পিছন দিক দিয়ে পেরিমিটার ভায়োলেন্স করে এসেছে। এবং আরেকটা জিনিস দেখবেন, আমি যেটা বারবার বলতে চাই, আমরা শুধু পাকিস্তানের দিকে নজর দিচ্ছি, কিন্তু কোনো অ্যাকশন যতক্ষণ পর্যন্ত আপনার হোম গ্রাউন্ড মিলিটেন্ট অর্থাৎ লোকাল পিপল সাপোর্ট না থাকে সেখানে হতে পারে না একদম। এবং এর মধ্যে অলরেডি কথা হয়েছে যে মলকি কোনো গ্রাম থেকে এসেছে, মানে সারাউন্ডিং ভিলেজ অর উইদিন দ্য আর্মি, রাইট। এই কথাটা এসেছে বারবার, কিন্তু আপনি লক্ষ্য করবেন পাঠানকোটে ওই একই প্রশ্ন এসেছে। একেবারে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করলাম জরুরি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে জরুরি একটা বিষয় কিছুটা আলোকপাত করতে। এই অনুষ্ঠানের এই পর্ব আমি শেষ করব, তার আগে দেখব যে বারবার যেখানে বিরোধী থাকার সময় যে দলটির একেবারে আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং আগ্রাসী পাকিস্তান নীতির কথা ভোটের আগে অবধি শোনা যেত, তারা ক্ষমতায় আসার পর কি কূটনীতি কিছুটা নরম, আবার প্রধানমন্ত্রীর গতকালের বিবৃতির পর সত্যি সত্যি ভারত কি নিরাপত্তার ক্ষেত্রে নড়ে চড়ে বসবে? দেখুন, শহীদদের শেষ শ্রদ্ধা, দেশের জন্য প্রাণ উৎসর্গ করা, মা স্ত্রী সন্তানদের বাদ না মানা, চোখের জল। সবার একটাই প্রশ্ন, আর কবে করা ব্যবস্থা নেবে নয়াদিল্লি? ইউপিএ আমলে সীমান্তে পাক জঙ্গি হামলা হলে একটা মাথার পরিবর্তে 10টা মাথা নেওয়ার হুঙ্কার দিতেন নরেন্দ্র মোদীরা। আজ তাঁদের উদ্দেশ্যে অনেকেরই প্রশ্ন, এই চোখের জলের বদলা কিভাবে নেবেন মোদী রাজনাথরা? গত 2 বছরে কি আদৌ পাকিস্তান নিয়ে কোনো সুস্পষ্ট নীতি প্রণয়ন করতে পেরেছে মোদী সরকার? শপথ গ্রহণ অনুষ্ঠানে নওয়াজ শরীফকে ডেকে চমক দিয়েছিলেন মোদী। অনেকে বলেছিলেন এটাই মোদীর চমকে দেওয়া কূটনীতি। পাকিস্তান কিন্তু জঙ্গিদের মদত চালিয়ে গিয়েছে। তারই মাঝে আফগানিস্তান থেকে ফেরার পথে হঠাৎই লাহোর পৌঁছে গিয়েছেন মোদী। নওয়াজের সঙ্গে কাশ্মীরি চা সহযোগে তার নাতনির বিয়ের শুভেচ্ছা, শাল শাড়ি বিনিময়। অনেকে বলছেন এটাই মোদীর কূটনীতি। প্রাতরাশ কাবুলে, মধ্যাহ্নভোজ লাহোরে, নৈশভোজ দিল্লিতে। কিন্তু মোদী নওয়াজ এই কোলাকুলির পরই পাকিস্তানের হামলায় রক্তাক্ত হয়েছে ভারতীয় সেনা। সবাইকে অবাক করে দিয়ে প্রথমবার পাকিস্তানের দাবি মেনে নিয়ে তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে কোনো তৃতীয় দেশে গিয়েছে মোদীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তারপরও পাকিস্তান একই থেকেছে। পাঠানকোটে হামলা চালিয়েছে পাক জঙ্গিরা। সবাইকে আরও একবার অবাক করে দিয়ে প্রথমবার পাকিস্তানের প্রতিনিধি দলকে ভারতের কোনো সামরিক ঘাঁটি পরিদর্শনের অনুমতি দিয়েছে নয়াদিল্লি। যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই প্রতি মুহূর্তে ভারতকে রক্তাক্ত করে চলেছে, তার আধিকারিকও ছিলেন এই দলে। মোদী সরকারের এই পদক্ষেপে অনেকেই হতবাক হয়েছেন। একসময় এই নওয়াজ শরীফের কাছেই বাস নিয়ে লাহোর গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। তারপরই কারগিল হয়েছিল। এক্ষেত্রে মোদী নওয়াজের দিকে যতই বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন, পাকিস্তানও তত বেশি করে ভারতের পিঠে ছুরি গাঁথছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। যে মাসুদ আজহারকে 1999 সালে কান্দাহার কাণ্ডের সময় ছাড়তে হয়েছিল তৎকালীন বিজেপি সরকারকে, সেই মাসুদ আজহারই পাঠানকোটের পর উড়িতেও হামলা চালালো। এরপরও কি পাকিস্তানের সঙ্গে কথাবার্তা চালাবে মোদী সরকার? In the strong diplomatic offensive, first stage is isolation of Pakistan. আর আমরা নিজেরা sanctions এটার বিষয় করতে পারি। Trade between us and Pakistan is through Dubai. So সেটা হয়তো আমাদের কিছু লস হবে, but doesn't matter. আমাদের সাথে পাকিস্তানের কোনো, but Pakistan will be much more at loss. যুদ্ধ সেনাবাহিনী করে, কিন্তু সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বকেই নিতে হয়। জওহরলাল নেহরু 1947-এ এগিয়েও থেমে গিয়েছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী 1965 সালে পাকিস্তানের ভেতরে ঢুকতেও থেমে গিয়েছিলেন। ইন্দিরা গান্ধী 1971 সালে সব রক্তচক্ষু উপেক্ষা করে পাকিস্তানের ভেতরে ঢুকে ক্ষত বিক্ষত করেছিলেন। মোদী পারবেন স্পষ্ট পাক নীতি গ্রহণ করে
পাকিস্তানকে শায়েস্তা করতে। এবিপি আনন্দ। নিবেদন করছে ডালমিয়া ডিএসপি সিমেন্ট, ঢালাই এক্সপার্ট, পাওয়ার্ড বাই খাদিমস ওয়াকিয়ার টপ, সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ভারত দর্শন আগরবাতি, বাংলার ঘরে ঘরে।